বিগত দীর্ঘদিন ধরে কেবলই মাত্র বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, বাট এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ নিয়ে যদি একটা ভিডিও বানাতাম, সেক্ষেত্রে পাকিস্তানকে নিয়ে, ইমরান খানকে নিয়ে, আফগানিস্তানকে নিয়ে, তারপর ভারতকে নিয়ে, অর্থাৎ আমাদের যে এশিয়া সাবকন্টিনেন্ট রয়েছে তাদেরকে নিয়ে একটি ভিডিও বানাতাম। তারপর পশ্চিমা দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য, এগুলো নিয়ে নিয়মিত ভিডিও বানাতাম। দর্শক দেখতেন এবং একটা ভ্যারাইটি ছিল। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা এত জটিল এবং কুটিল হয়ে পড়েছে যে যখন ভিডিও প্রথম দিকে করতাম, দৈনিক একটা ভিডিও দিতাম, এরপর আস্তে আস্তে দুটো দেওয়া শুরু করলাম, এখন অন অ্যাভারেজে 3টি ভিডিও দেই। তারপরেও দেখা যাচ্ছে যে অন্যান্য যারা ইউটিউবার রয়েছেন তারা নিয়মিত অনেকে আছেন 15টা, 20টা, 25টা ভিডিও দেন, মানুষ দেখতে থাকে। এই কারণে হলো মানুষ খুব জানতে চায়, ঘন্টায় ঘন্টায় জানতে চায় কি হলো বাংলাদেশে। পত্রিকা খোঁজা, এমনকি যাকে বলা হয় ফেসবুকে যে সকল নিউজ আসে, এগুলোর উপর মানুষ নির্ভর করতে চায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কন্টেন্ট তৈরি করে তাদের উপর যদি মানুষের একটা বিশ্বাস এবং আস্থা তৈরি হয়, সেক্ষেত্রে তারা তার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে চটজলদি জেনে নেয় যে আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় কী হলো। তো আমার আসলে অনেক কাজ, ব্যবসা বাণিজ্য আছে, রাজনীতি আছে, পরিবার আছে। তো এর কারণে হয় কি যে অন্য সবার মতো আমি ওভাবে পারি না। আমি অনেকটা এডিটোরিয়াল কায়দায়, যেমন পত্রিকায় যারা নিউজ পড়েন তারা দেখেন যে একটা পত্রিকা হয়তো 100টা নিউজ থাকে বা 500টা নিউজ থাকে, মোর দ্যান 500, কিন্তু সম্পাদকীয় থাকে একটা বা দুটো। তো আমি আসলে সংবাদপত্র জগতে যখন আমার কর্মজীবন শুরু করি তখন থেকে আসলে সম্পাদকীয় লিখে আসছি। আর 2009 সন থেকে দেশের মূল স্ট্রিমের যে পত্রপত্রিকা সেখানে আসলে সম্পাদকীয় লিখি। কখনো এরকম এক স্লিপ ছোট ছোট লেখা, অনেক সময় অনেক সম্পাদক বা পত্রিকা কর্তৃপক্ষ বহুবার বলেছেন যে আসলে 100 শব্দ বা 200 শব্দ সম্বলিত এমন কিছু লেখেন প্রথম পৃষ্ঠায়, আমরা সেটা ছাপাতে চাই। তা আমি বললাম যে না রে ভাই, আমি ওটা পারবো না, ওটা রিপোর্টারের কাজ। আমি সারা জীবন সম্পাদক ছিলাম, তথ্যপত্র সহকারে 2000-2500 ওয়ার্ড ছাড়া আমি আসলে লিখতে পারবো না। আমার লেখায় সাহিত্য থাকবে, তারপরে ইতিহাস থাকবে, নিজস্ব মতামত থাকবে, এটা 100-150 ওয়ার্ডে হবে না। আমার ওটাও হবে না, এটাও হবে না। একইভাবে যখন আমি এখানে আসি, ইউটিউবে আসি, সবাই আমার মতো করে আমি যে কাজকর্মগুলো করছি সেখানে তাদের মতামত ইনসার্ট করার চেষ্টা করেছেন। অনেকে বলেছেন যে ভাই অমুকের মতো 5 মিনিটের ভিডিও করেন, আরেকজন বলছেন রিল করেন, তো আরেকজন বলেছেন যে এই 15-20 মিনিট বেশি হয়ে যায়। তো আসলে আমি আসলে কারো কথাই শুনিনি, আমি আমার মতো করে কথা বলে যাচ্ছি এই কারণে যে কথা বলতে আমার ভালো লাগে, এটা আমার বেঁচে থাকার অবলম্বন। এবং আমি সারাদিন যে সকল চিন্তা ভাবনা করি এগুলো হয়তো যখন ইউটিউব ছিল না, এগুলো আলাপ আলোচনা করার জন্য বন্ধু বান্ধবদেরকে অফিসে ডাকতাম, আমিও যেতাম। মূলত এই যে মানুষের যে ভাব বিনিময়, এই ভাব বিনিময়ের যে প্ল্যাটফর্ম, এটা এখন ইউটিউব হয়ে গেছে এবং এর মাধ্যমেই মূলত আমার যে জানা, শোনা, বলা, শেখা সবকিছু এর মধ্যে হয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে দেশীয় যে বিষয়াদি রয়েছে সেগুলো তো বলবোই, মাঝে মধ্যে আবার সে আগের মতো আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা দরকার। এর কারণ হলো আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এখন আন্তর্জাতিক অঙ্গনের উপর নির্ভর করছে। তো আজকের এই ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উগ্রনীতি, ডোনাল্ড ট্রাম্পের যে উগ্রনীতি, সেই উগ্রনীতির ফলে আমেরিকার কি ক্ষতি হচ্ছে, সারা দুনিয়ার কি ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশের কি ক্ষয়ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অতি সংক্ষেপে। আপনারা জানেন যে আমেরিকার স্বাধীনতার পর আজ অবধি যত প্রেসিডেন্ট এসেছেন ক্ষমতাতে, সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যে অভিব্যক্তি, তার যে সিদ্ধান্ত, তার যে কর্মপদ্ধতি বা তিনি যা কিছু করার চেষ্টা করছেন, এমনটি আসলে ইতিপূর্বে কখনো হয়নি। হ্যারি কে ট্রুম্যানের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত উগ্রবাদী প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রুম্যানের মতো নন, কিংবা জেনারেল আইসেন হাওয়ারের মতো নন, কিংবা ধরুন জন অ্যাডামস, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন
রাষ্ট্রপতি ছিলেন তাদের মতো নন। তিনি রোনাল্ড রিগানের মতো নন। তিনি তার মতন করে এবং আমেরিকা কেমন একটা জায়গাতে তিনি নিয়ে যাচ্ছেন যেখান থেকে আমেরিকার আসলে হয়তো ফিরে আসা হবে না। আমেরিকার যারা কর্তা ব্যক্তি তারা সবাই জানেন ও দেশের ইতিহাস খুব ঐতিহ্য রয়েছে। সেক্ষেত্রে ধরুন 300 বছর, 400 বছর, 500 বছর একটি দেশ সারা দুনিয়ার উপর আধিপত্য করেছে। এরকম বহু দেশ রয়েছে, বহু সাম্রাজ্য রয়েছে, বহু অঞ্চল রয়েছে। এবং ইবনে খালদুন যে বিখ্যাত পলিটিক্যাল ফিলসফার, তার যে বই আল মুকাদ্দেমা, সেখানে তিনি এই পৃথিবীটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। পৃথিবীর যে ক্ষমতা, বৃত্ত এবং বৈভব ভৌগোলিকভাবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, কখনো এশিয়াতে, কখনো ইউরোপে, কখনো মধ্যপ্রাচ্যে, কখনো মধ্য এশিয়ায়, আবার কখনো এই যে এখন আমেরিকাতে আছে। এটা অন অ্যাভারেজে 100 বছর থাকে এই প্রভাব এবং প্রতিপত্তিটি। তারপর আস্তে আস্তে রুইন হয় এবং একসময় তারা পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হয়ে যায়। আপনি চিন্তা করেন মঙ্গোলিয়া, যারা সারা পৃথিবীকে ডমিনেট করেছে এক সময়, কল্পনা করতে পারেন? একটা সময় একটা রাজ্য ছিল, রাষ্ট্র ছিল খাওরেজাম। পৃথিবীর সবচেয়ে বড় একটি সাম্রাজ্য তারা 100 বছর ধরে চালিয়েছে। আপনারা কয়জন জানেন এই রাষ্ট্রটির রাজধানী যে গুরগাঁও ছিল আজকে নিউ ইয়র্ক, সাংহাই কিংবা ধরুন টোকিও, মানে এই সকল রাষ্ট্রের যে প্রধান কসমোপলিটন শহর তাদের চেয়ে উন্নত। আপনারা সেই শহরটি কোথায় বলতে পারবেন না। আপনারা একটা সময় নাম শুনেছেন কার্থেজ, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরী ছিল, নেই। রোম একটা সময় সমৃদ্ধ নগরী ছিল, নেই। রোম শব্দটি নেই, মানে ভ্যানিশ হয়ে গেছে কাগজ কলমে। তো এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রাকৃতিকভাবে যেভাবে একটা পরিবারের, একটা অঞ্চলের রাজত্ব দান করেন, আবার সেটা তারা ছিনিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন তাদের হাত থেকে। আমেরিকা সম্ভবত সেই খপ্পরে পড়ে গেছে এবং ডোনাল্ড রিগানের হাত না, মানে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে। এবং এই বক্তব্যটি 80-র দশকে ডোনাল্ড ট্রাম্প যখন তার প্রেসিডেন্সিয়াল বক্তব্য, যেটা শেষ বক্তব্য ছিল, সেখানে তিনি সেই কথাগুলো বলেছেন যে আমেরিকা যে খুব উগ্র শুল্ক নীতি চালু করতে চায়, যদি এটা অতীতে বহুবার হয়েছে এবং আমেরিকার পতন হয়েছে। আমেরিকান সমাজে যদি খুব বেশি ধনসম্পদ এসে যায়, সারা দুনিয়া দরিদ্র কিন্তু আমেরিকা ধনী হয়ে গেছে। এরকম ঘটনা কয়েকবার ঘটেছে আমেরিকার জীবনে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবং সেই সম্পদে আমেরিকা 2-3 বছরও ধরে রাখতে পারেনি। তাদেরকে এমন একটা, যাকে বলা হয় রেসিশনের মধ্যে পড়তে হয়েছে, ডিপ্রেশনের মধ্যে পড়তে হয়েছে, দুর্ভিক্ষের মধ্যে পড়তে হয়েছে, যা কিনা আমেরিকার সব কিছু, কৃষ্টি, কালচার, সভ্যতা সবকিছু তছনছ করে দিয়েছে। আমি যখন আমেরিকাতে ছিলাম, সেই সময়টাতে আমেরিকার অর্থনীতিতে খুব একটা খারাপ সময় গেছে। বিল ক্লিন্টন এবং বারাক ওবামা, তাদের সেই যে কন্টিনিউয়াস ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন, সেই উন্নয়নটাকে তারা ধরে রাখতে পারেনি পরবর্তী যারা শাসক এসছেন। এবং আমেরিকার বহু শহর, বিশেষ করে ফ্লোরিডা, মিশিগান, মানে ডেট্রয়েট মিশিগান, এরপরে নিউ ইয়র্ক, শিকাগো, এই শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে। লাখ লাখ বাড়ি মানে ছেড়ে তারা চলে গেছে, যার জন্য যে কোনো সমাজই দুর্ভিক্ষ বা অভাব অভিযোগ তারা ধারণ করতে পারে, কিন্তু অতিরিক্ত ধনসম্পদ ধারণ করতে পারে না। মিস্টার ট্রাম্প এখন সমস্ত আমেরিকানদেরকে ধনী বানানোর চেষ্টা করছেন। তিনি পাগলের মতো বিভিন্ন দেশকে যেভাবে শুল্ক আরোপ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ তিনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, ফুলিয়ে ফাঁপিয়ে সমস্ত আমেরিকানদেরকে পৃথিবীর সেরা ধনী বানাতে চাচ্ছেন।
এটা তার জন্য এবং তার সরকারের জন্য কতটা বুমেরাং হবে যে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের যে প্রেসিডেন্ট তাকে তিনি বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। তিনি ইতিমধ্যে বন্ধুহীন হয়ে পড়েছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারত, এবং ভারতে এখন আমেরিকার প্রভাব শূন্য। ভারতের মতো রাষ্ট্র তারা তো বসে থাকবে না, তারা ইতিমধ্যে মানে চীন এবং রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, এবং এটা যদি সফল হয় তাহলে আমেরিকা একঘরে হয়ে পড়বে। এই তিনটা বৃহৎ ইকোনমির যে রাষ্ট্র, তার সঙ্গে যদি আবার এসে ইরান যুক্ত হয়, তাহলে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো দেউলিয়া হয়ে পড়বেন। অন্যদিকে ডলারের বিপরীতে তারা যেটা কারেন্সি চালু করতে চাচ্ছে ব্রিক্সের মাধ্যমে, এটাও আমেরিকার জন্য একটা বিরাট থ্রেট। ইতিমধ্যেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিশ্বব্যাপী ডলারের যে তেজি ভাব, এটি বলতে গেলে অনেকটা নিম্নমুখী। এবং সর্বোপরি তার যে প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এবং তার যে সম্মান মান মর্যাদা ছিল, আমেরিকার যে প্রেসিডেন্ট হিসেবে তার যে কর্তৃত্ব ছিল, সেটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ইউরোপের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। ইউরোপের যারা লোকজন তারা টিটকারি করছেন। মনে করা হতো যে তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক একেবারে বন্ধু, মানে তিনি যা বলবেন পুতিন তাই করবেন, কিন্তু বাস্তবে সেটার কোনোটাই হয়নি। একইভাবে নরেন্দ্র মোদী, ভারতের যারা লোকজন তারাও মনে করেছিলেন যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্ব রয়েছে ভারত সবচেয়ে সুযোগ পাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করেননি। আবার তিনি নরেন্দ্র মোদীকে আঘাত করে, ভারতকে আঘাত করে তিনি যেভাবে চোখ বুজে ভারতের উপর কর্তৃত্ব করতে চেয়েছিলেন, সেটা সম্পূর্ণরূপে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট রিলায়েন্স গ্রুপ করতে যাচ্ছে, যেটি মূলত তারা আমেরিকাতে করতে চেয়েছিল, সেটা এখন তারা ভারতে করতে যাচ্ছে এবং গুজরাটে। ফলে ধরুন ট্যাক্স দিয়ে তো আর রাষ্ট্র চলে না, ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্র চালাতে হয়। জনগণের উপরে ট্যাক্স আরোপ করে, শুল্ক আরোপ করে খুব অল্প সময়ের জন্য আপনি অনেকটা কুইনাইনের মতো যশ হারাতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে যদি শরীরের পুষ্টি সাধন করতে হয় তাহলে শিল্পায়ন। এখানে ভারতের যে বড় বড় শিল্প গ্রুপ, আপনি টাটা, আম্বানি গ্রুপ, তারপর আদানি গ্রুপ, এরপর হিন্দুজা গ্রুপ, এরকম অসংখ্য ভারতের তো টপ 100 কোম্পানি, যারা ট্রিলিয়ন ডলার ভারত থেকে নিয়ে গিয়ে তারা আমেরিকাতে বিনিয়োগ করে যাচ্ছিল, এবং আমেরিকার সেই হাইটেক বিজনেসগুলো তারাই পরিচালনা করছিল। আজ আপনি দেখুন আমেরিকার যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, এটা শুধু ইন্ডিয়ান নয়, আমেরিকান প্রতিষ্ঠানগুলো গ্লোবাল, সেটা গুগল ধরেন, মাইক্রোসফট ধরেন, অ্যাপেল, তারপরে শেষে আমাজন, এই সব বড় বড় প্রতিষ্ঠানের একেবারে কে পার্সোনাল যারা রয়েছেন, ইনক্লুডিং কোকাকোলা, তারপরে পেপসি, সব জায়গাতে কিন্তু ভারতীয়দের একছত্র আধিপত্য। ভারত এই জায়গা থেকে সরে আসতে চাচ্ছে, তারা তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো ভারতে নিয়ে আসতে চাচ্ছে। এমনকি তারা প্ল্যান করছে যে ইউরোপের যে সবচেয়ে বড় স্টিল কোম্পানি, সেই মিত্তাল গ্রুপ, সেটা তারা ভারতে নিয়ে আসবে। এমনকি যে রেঞ্জ রোভার এবং ফোর্ড, আমেরিকান যে কোম্পানি ফোর্ড, এটা তো মালিক ভারতীয় কোম্পানি, টাটা কোম্পানি। রেঞ্জ রোভার, ল্যান্ড রোভার, এর মালিক কারা? ভারতীয়রা। তারা সেখান থেকে নিয়ে আসবে। যে তাজ হোটেল, আমেরিকার সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস যে হোটেলগুলো, এই চেনগুলো ভারতের। তো কাজেই আমেরিকা যেভাবে ভারতকে তুচ্ছতাচ্ছিল্য করছে, ভারত কিন্তু ওই পর্যায়ে নেই। তাদের যে তথ্য এবং প্রযুক্তি, তাদের যে ইনভেস্টমেন্ট এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে স্ট্যাবিলিটি, এটা মানে দ্বিপাক্ষিক। আমেরিকাকেও যেমন ভারতের দরকার, ভারতকে আমেরিকার দরকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে, সেই কাজের ফলে ভারত যদি আমেরিকা থেকে পুঁজি প্রত্যাহার করে নেয়, আমেরিকার ইকোনমি রীতিমতো দেউলিয়া হয়ে পড়বে, এবং সেটা ভারত ইতিমধ্যে শুরু করেছে। আমরা যেটা দেখলাম যে কয়েকদিন আগে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করেছেন তার সঙ্গে কথা বলার জন্য, মোদির অভিমান ভাঙানোর জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওটা নিয়ে আমি আর একটা ভিডিও করব। কিন্তু বাস্তব খবর হলো যে সাংহাই কোঅপারেশন নামে
যে একটা অর্গানাইজেশন রয়েছে চীনে, সেখানে খুব দ্রুত, অর্থাৎ এই খুব মানে সম্ভবত সামনের সপ্তাহে মিস্টার নরেন্দ্র মোদী, মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার শি জিনপিং, তো ওনারা শীর্ষ বৈঠকে মিলিত হবেন এবং সেখানে এশিয়ার রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গ, তারপর আরও অনেক কিছু সেখানে আলোচিত হবে। এবং আলোচিত হওয়ার ফলে কি হচ্ছে, আমেরিকার যে কর্তৃত্ব, পলিসি, এটা ভারত এই প্রথমবারের মতো তারা চ্যালেঞ্জে জানাতে যাচ্ছে। আপনারা জানেন যে ওসামা বিন লাদেনের যে সময়টিতে বা মোল্লা ওমরের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধ ঘোষণা করলো, তখন আমেরিকা ভারতকে একটা ফাঁদে ফেলে রাশিয়ান ব্লক থেকে সরিয়ে এনে তারা কি করলো, তাদের বন্ধু বানালো। আর অন্যদিকে পাকিস্তানে পারভেজ মোশাররফকে সরিয়ে তারা যেভাবে মোটামুটি ভারতের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে মোল্লা ওমরকে ধ্বংস করলো, তালেবানকে ধ্বংস করলো, এখন তারা পাকিস্তানকে, যাকে বলে ভারতকে মাঠে মারা দিয়ে, তারপর তালেবানদেরকে ডুবিয়ে আফগানিস্তানকে তছনছ করে আবার তারা যাকে বলা হয় পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। এবং আপনি জানেন যে পাকিস্তানের যে জাতিসত্তা, পাকিস্তানের যে স্ট্রাকচার গড়ে উঠেছে, সেটা আগামী 100 বছর চেষ্টা করলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে বা ভারতীয় জনগণের যে দেশপ্রেম এবং তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা, এটা পাকিস্তান অর্জন করতে পারবে না, প্রথম থেকে পারেনি। যখন শুরু হলো তখন মানে 1947 সালে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম রাষ্ট্র হলো ভারত, আর পাকিস্তান ছিল এশিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র। এশিয়াতে তাদের মতো ধনী কি কোরিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, এমনি জাপান নামগন্ধ ছিল না 1947-এ। সেই পাকিস্তান এখন কোথায় চলে গেছে? বাংলাদেশের 1 টাকা পাকিস্তানের 2.5 রুপি। তো সেই পাকিস্তানকে আমরা যারা বাংলাদেশের লোকজন মাথায় করে নাচছি এবং মনে করছি যে আমেরিকার সহযোগিতা নিয়ে, পাকিস্তানের সহযোগিতা নিয়ে আমরা এটা করব ওটা করব, এরা যে কত যাকে বলা হয় পশ্চাৎপদ অবস্থায় রয়েছি, এটা বোঝার জন্য আমি বলবো যে আপনারা লালু প্রসাদ যাদব, নীতিশ, মমতা ব্যানার্জি কিংবা একেবারে যাকে বলা হাল আমলে যে আম আদমি পার্টির যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে অনুশীলন করুন। জয়ললিতার রাজনীতি, রামচন্দ্রনের রাজনীতি, সেইগুলো গবেষণা করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে দিল্লির সঙ্গে বা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারতের যতই দ্বন্দ্ব, সংঘাত, মারামারি থাকুক না কেন, তারা কখনো অখণ্ড ভারতের বিরুদ্ধে যায় না। ভারত বিরোধী কোনো শক্তির সঙ্গে দুনিয়া উল্টে গেল ভারতের কোনো রাজনীতিবিদরা যায় না, যেটা পাকিস্তানি লোকজন করে। আর আমাদের মধ্যে যাদের শরীরে পাকিস্তানের আদর্শ আছে, রক্ত আছে, বীজ আছে, আপনি তো বুঝতে পারেন আমাদের চরিত্রের কোন অবস্থাতে, এবং সেই চরিত্র নিয়ে আমরা যতই ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে থাকি না কেন, এতে আমাদের কোনো উপকার হবে না। উল্টো ডোনাল্ড ট্রাম্প নিজে তার দেশকে, তার অর্থনীতিকে যে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিচ্ছেন, তাতে করে ইউরোপের সঙ্গে তার সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সঙ্গে তার সম্পর্ক, রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক, তুরস্কের সাথে তার সম্পর্ক, কানাডা, মেক্সিকো, এমনকি কিউবা, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে, পুরো সম্পর্কটি রিভার্স হয়ে যাবে খুব দ্রুত। তখন দলে দলে আপনি দেখবেন এখন যারা আমেরিকাতে যাচ্ছে, দলে দলে আমেরিকা ছেড়ে পালানোর জন্য তারা ছুটবে দিক বিদিক, এমনকি বাংলাদেশেও চলে আসবে অনেকটা রোহিঙ্গাদের মতো, হয়তো এখন নয়, আফটার 20 years।